বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছি। বাংলা চলচ্চিত্র জগতের এখন যে অবস্থা, সেই অবস্থায় সংবাদের শিরোনামে উঠে এসেছে গত এক সপ্তাহ ধরে চলতে থাকা পরিচালক অর্থাৎ ডিরেক্টর অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে একটা বিতর্ক বা জটিলতা। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়েই এই জটিলতা তৈরি হয়েছিল। বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মের একটি ছবি চরকির কাজ শুরু হয়েছিল এই টালিগঞ্জ পাড়াতে, এবং সেখানে যেহেতু বাংলাদেশের ছবি, বাংলা ছবি, সেটাকে বিদেশি ছবি আখ্যা দিয়ে এখানকার যারা টেকনিশিয়ান তারা প্রায় দ্বিগুণ পারিশ্রমিক দাবি করে। 4 দিন শুটিং এর পরে সেই ওটিটির যে চরকির যিনি প্রডিউসার ছিলেন, তিনি এখানে কাজ বন্ধ করে দিয়ে বাংলাদেশে যান এবং সেখানে পুরো শুটিং এর কাজ শেষ করেন। গত নভেম্বর মাসে এই ঘটনা ঘটে। সেই শুটিং শেষ হওয়ার পরে ফিরে আসেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে এখানে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়। তিনি নাকি আর কোনো ছবি করতে পারবেন না, কারণ নানা রকম বিষয় এর মধ্যে ছিল। যে তিনি এখানকার যারা আর কি ডিরেক্টরস বা পরিচালক যে সংস্থা এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানের মধ্যে তাদের কোনো অনুমতি নেই, এরকম নানা জটিল একটা বিষয় ছিল। তার জন্য তাকে সাসপেনশন করা হয়েছিল 3 মাসের জন্য। কিন্তু চাপে পড়েছে, সাসপেনশন তুলে নেওয়া হলো এবং শনিবার দিন অর্থাৎ শুক্রবার দিন পরিচালক সংগঠনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল যে রাহুলের উপর থেকে তারা সাসপেনশন তুলে নিচ্ছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে বিভ্রান্তিমূলক এবং মিথ্যে তথ্যের জেরে রাহুলকে সাময়িক কর্মবিরতি শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবারের মিটিং এবং নতুন কিছু তথ্য সামনে আসায় অনেক কিছু স্পষ্ট হয়েছে। ফলে সংগঠন রাহুলকে কাজ করার অনুমতি দিচ্ছে। বিভ্রান্তিমূলক তথ্য কে দিল বা কারা দিল সেটা নিয়ে কিন্তু কোনো স্পষ্ট কথা বলেননি সংগঠনের সম্পাদক পরিচালক সুদেষ্ণা রায়। এরপরই ঘটনাচক্রে শুক্রবার রাত থেকে জানা যায় যে টেকনিশিয়ান ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার যারা সদস্য অর্থাৎ টেকনিশিয়ান যারা, তারা রাহুল পরিচালক থাকলে তারা কাজ করবেন না বলে জানিয়েছে। শনিবার যথারীতি পরিচালক এবং ছবির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা এলেও ছবির কাজ শুরু করা যায়নি, কারণ কোনো টেকনিশিয়ান কাজে যোগ দেননি। সমস্ত পরিচালক যারা রয়েছেন, যাদের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন কমলেশ্বর মুখোপাধ্যায় থেকে শুরু করে দেব, তারপরে ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং আরো অনেক, মানে পরমব্রত এবং আরো অনেক যারা পরিচালক, তারা এখানে এসেছেন এবং তারা পরিষ্কারভাবে একটি কথা জানিয়ে দিলেন। 2 দিন সময় দেওয়া হচ্ছে। রাজ চক্রবর্তী পরিচালক, তিনি বলেছেন যে 2 দিন সময় দেওয়া হচ্ছে। 2 দিন সময়ের মধ্যে যদি কেন তারা রাহুলকে বয়কট করলো, রাহুল মুখোপাধ্যায়কে বয়কট করলো, তা যদি না জানায় তাহলে পরিচালকরাও আর ফ্লোরে যাবে না। অর্থাৎ একটা অচল অবস্থা তৈরি হচ্ছে। আজকে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো বিশিষ্ট সাংবাদিক সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুজিত দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। টলিউডে অর্থাৎ টালিগঞ্জ পাড়ায়, স্টুডিও পাড়ায়
যেটা দেখছি যে যারা ডিরেক্টরদের সঙ্গে টেকনিশিয়ানদের যে একটা হঠাৎ একটা জটিলতা তৈরি হলো, যখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় ঢুকছে বলা যায়, যে যে সিরিয়ালগুলো এতদিন ধরে মেগা ধারাবাহিক যেগুলো চলছিল, এখন যা অবস্থা মেগা ধারাবাহিকের, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো ছবি বলতে হয়তো বছরে একটি ছবিও আমরা মনে রাখার মতন ছবি আছে কিনা এটা আমাদের ভাবতে হয়। বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির যা অবস্থা, বাংলা ছবি দেখতে মানুষ এখন সিনেমা হলে যাওয়া প্রায় বন্ধই করে দিয়েছে বলা যায়। কিছু সংখ্যক মানুষ যায় দেখতে, এন্টারটেনমেন্ট তাদের সময় কাটাতে যায়। অ্যাকচুয়াল যে এই সিনেমাটা দেখতে যাব যে কৌতূহল ছিল, সেই জায়গা থেকে মানুষের বাংলা ছবির প্রতি একটা যে কৌতূহল, সেই কৌতূহল দিন দিন ক্রমশ আহ আহ, তলানিতে ঠেকেছে বলা যায়। সেই জায়গা থেকে হঠাৎ করে যেভাবে এই ডিরেক্টর, একজন যে ডিরেক্টররা ছবি ঠিক করেন, ছবি স্ক্রিপ্ট করেন, প্রডিউসার নিয়ে আসেন, ছবি লাভ লোকসান বোঝেন, এবং যারা আজকে ফ্লোরে এলো না তাদেরকে কাজ দেন, তাদের নানান দাবি নানান বায়নাক্কা সত্ত্বেও তাদেরকে কাজ দেন। সেই জায়গাটা থেকে এই যে মানে আহ, 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 যারা কাজে অর্থাৎ যারা টেকনিশিয়ান যারা, এই যে সমস্যাটা, এটাকে কি বাংলা ছবির কাছে খুব মানে কি বলবেন, কি বিষয়টা নিয়ে আপনার কি মতামত? দেখো, আমার এই সাংবাদিকতার জীবন প্রথম শুরু হয়েছিল চলচ্চিত্র সাংবাদিকতা দিয়ে। একদম। আমি 1979-এর শেষের দিকে উল্টোরথ পত্রিকায় যোগ দিই, মানে প্রথম সাংবাদিকতার হাতে খড়ি আমার ওখানে। সে সময় যেহেতু চলচ্চিত্র বিভাগের সম্পাদনার দায়িত্বে আমি ছিলাম, আমাকে নিজেকে প্রায়শই কিন্তু টালিগঞ্জ যাতায়াত করতে হতো, এবং যে ধরনের চলচ্চিত্র প্রদর্শনের জন্য যে ধরনের অনুষ্ঠান হয়, তখনকার দিনে মহরত বলে একটা কথা ছিল, বিশেষ বিশেষ হিন্দু তিথিতে মহরত হতো, বিশেষত পয়লা বৈশাখ। একদিনে 6টা-7টা করে মহরত হতো। খালি ক্যালেন্ডার পাওয়া যেত না, তো হাতে বাক্স পাওয়া যেত, আর ছবির মহরত হতো। কোনো সময় ছবি শুরু হয়ে যেত, কখনো বা গান রেকর্ডিং এর মধ্যে দিয়ে শুরু হতো, এইভাবে হতো। তখন আমরা সাংবাদিকেরাও ছিলাম মানে গোনাগুনতি মেরে কেটে 8-10 জন। কিন্তু চলচ্চিত্র কর্মী হিসেবে যেমন অভিনেতা অভিনেত্রী আছেন, তেমন টেকনিশিয়ান আছেন, প্রত্যেকের সঙ্গে কিন্তু আমাদের একটা সুন্দর যোগাযোগ বোঝাপড়া ছিল। এমনকি এই বিভিন্ন টালিগঞ্জ পাড়ার স্টুডিওর দরজার গেটে যে গার্ডরা বসে থাকতেন, তাদের সঙ্গেও আমাদের কিন্তু সুখ দুঃখের গল্প হতো। এরকম একটা পারিবারিক জায়গা ছিল, সেটা যারা তখনকার দিনের যারা অভিনেতা অভিনেত্রী বা টেকনিশিয়ান বা পুরনো সাংবাদিক যারা আছে, তাদের যদি জিজ্ঞাসা করো তাহলে জানতে পারবে। আমরা প্রত্যেকের খবরটা পেতাম, কে কেমন আছে না আছে, কাজকর্ম কি হচ্ছে না হচ্ছে, এইসব ব্যাপারে। ক্রমশ যখন বাজারি ব্যবস্থা কর্পোরেট সেক্টরের জায়গা দাঁড়িয়ে এটা শুরু হলো, বিভিন্ন মিডিয়া হাউসও আসতে শুরু করে দিল, আস্তে আস্তে দেখলাম যে এই রিলেশনটা কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে। তা সেই সময় তাপস পাল, প্রসেনজিৎ, মহুয়া রায়চৌধুরী এরা হাল ধরে রেখেছেন, রঞ্জিত মল্লিক, প্রথিত দশা কিছু ডিরেক্টর আছেন যারা সো কল্ড, আমি বলতে চাইছি কোট আনকোট, বাণিজ্যিক ছবি করতেন। তাদের সঙ্গে আমাদের আড্ডা হতো লাঞ্চেতে বসে। সেই জিনিসগুলো আস্তে আস্তে পাল্টাতে শুরু করে। আমি এই সাংবাদিকতা করার সঙ্গে সঙ্গে আমি একটা সময়ের কথা তোমাকে বলি, সেটা হচ্ছে 96-97। সে সময় দূরদর্শনেতে প্রথম আমি অডিও অফিসিয়াল বেসরকারি উদ্যোগে একটা সংবাদ নিউজ ম্যাগাজিন চালু করেছিলাম, তার নাম প্রবাহ। সেই সূত্রে দূরদর্শনের সঙ্গে পরিচয়। দূরদর্শনে তখন কুসংস্কারের বিরুদ্ধে একটা বিষয় নিয়ে একটা সিরিয়াল করার কাজ আমি পাই। সেই সময় আমাকে শুটিং করতে হয়েছে, পাইলট প্রজেক্ট বানাতে হয়েছে, তার সঙ্গে আরো 4-5টা এপিসোড রেডি করতে হয়েছে। তখনও গিয়ে দেখেছি, তখন কিন্তু বামফ্রন্টের আমল,
তখনকার একটা ঘটনার কথা তোমাকে বলি, যে আমার ওই মানে সাবজেক্টটার ওপর মানে নাম ছিল চ্যালেঞ্জ সিরিয়ালটা। তার জন্য আমার একটা অজগর সাপের দরকার হয়েছিল। তখনো পর্যন্ত কিন্তু এরকম নিয়ম হয়নি যে পশু পাখি ব্যবহার করা যাবে না, ক্রুয়েলটি অমুক তমুক, এগুলো তখনো হয়নি। তা আমার প্রোডাকশন ম্যানেজারকে আমি বলেছিলাম, ভাই একটা সাপ জোগাড় করে দিল। সে 97 সালের কথা তোমায় বলছি, তখন আমাকে বলেছিল 2000 টাকা লাগবে একটা সাপকে নিয়ে আসতে গেলে। আমি আমার তো অত বাজেট নেই, আমি 500-700 টাকা দিতে পারি। বলে না না, এর মধ্যে হবে না। আমি তোমায় নাম করে বলছি, সেই সময় এই সাপ সাপ্লাই দিতেন একজন ছিলেন, তার নাম হচ্ছে খুব সম্ভবত হচ্ছে কালু। এই কালু সাপুরে টালিগঞ্জ পাড়ায় সাপ উনি সরবরাহ করতেন। সে 2000 টাকার নিচে নাকি দেবে না। তো আমার কিছু সঙ্গী সাথী ছিল, যেহেতু সাংবাদিকতা করি, আমি খবর পেয়ে গেলাম যে পার্ক সার্কাসের 4 নম্বর ব্রিজের ওখানে কিছু সাপুড়ে বসবাস করেন। ও তাদের সঙ্গে গিয়ে একজন যোগাযোগ করে 700 টাকাতে একজন সাপুড়েকে একটি অজগর সাপ সহ তাকে আমরা নিয়ে এলাম স্টুডিওতে। আমার স্টুডিও তখন চলছিল MT1-এ, মানে নিউ থিয়েটার্স 1 স্টুডিওতে। আমি শুট করছি, আর ওখানেতে ছেলেটিকে রাখা হয়েছে সাপটা দিয়ে, কারণ কাজ হবে বিকেলের দিকে। তাকে লাঞ্চ ডিনার, ডিনার বলছি লাঞ্চ টিফিন এগুলো দেওয়া হয়েছে, সে সেখানে রয়েছে। কিছুক্ষণ বাদে এসে একজন আমায় খবর দিল যে দাদা আপনার সাপুরে বোধহয় চলে যাবে। আমি বললাম কেন? বললো ওকে কেউ কেউ প্রেশার ক্রিয়েট করছে যে তুমি ফিল্ডের বাইরে, সুতরাং তোমাকে এখানে কাজ করার সুযোগ দেওয়া যাবে না। ডিরেক্টর ডেকে খুব অন্যায় করেছে, তুমি চলে যাও, আমাদের গিল্ডের লোক আছে তাকে দিয়েই কাজ করাতে হবে। সে বেচারি তো এসব কিছু বোঝে না, জানে না, সে তার পেট্রাপুট্রি সব বেড়ে পালাবার ধান্দা করছে। খবরটা পাওয়ার পরে আমি শুটিংটাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে দায়িত্ব দিয়ে আমি নিজে চলে আসি। এসে তাদের সঙ্গে কথা বলে ধমক টমক দিয়ে তাকে সেখানে বসিয়ে রাখি। এবং যারা ওখানে করছিল প্রোডাকশনের কিছু লোকজন, আমি আজকে তাদের নাম তুলতে চাই না, তাদের আমি বললাম যে ভাই আমার সঙ্গে লেগো না, এইগুলো ব্যাপার নিয়ে প্রবলেম হবে। চেঁচামেচি করার পর তারা আস্তে আস্তে সরে গেল। আমি ওই 700 টাকা দিয়ে 2000 টাকার কাজটা 700 টাকা দিয়ে কাজ করতে পারলাম, কারণ একটা সিরিয়ালের তখনকার দিনে বাজেট তো আহামরি কিছু ছিল না, দূরদর্শনের কথা বলছি। এই হচ্ছে গিয়ে তখনকার দিনে আমার অভিজ্ঞতা। তারপর আরো অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, কিন্তু এখন এখন সেই অভিজ্ঞতার কথা বলেই আমি যেটা বলছি, এখনকার কথাই বলি, হ্যাঁ ওয়াজেদ আলীর কথাই বলি, সেই ট্র্যাডিশন সমানে চলছে। সরকার বদল হয়েছে, কিন্তু এখনো কিন্তু দেখা যাচ্ছে, একটু আগেই তো আমি টিভিতে শুনছিলাম বলা হয়েছে যে আমার যদি কিছু টেকনিশিয়ান পরে একটা ছোট কাজের জন্য অত টেকনিশিয়ান দরকার না হয়, তবুও সেই ফুল লিস্ট টেকনিশিয়ান যারা রয়েছে তাদের নিতেই হবে। পরিচালকরা প্রযোজকরা মেনে নিয়ে তো চালিয়ে গেছেন, আচ্ছা ঠিক আছে ওদেরও একটুখানি দরকার, আমরা মেনে নিচ্ছি, এইটুকু আমরা মেনে নেবো। নানান রকম ভাবে সহযোগিতা করার কাজ কিন্তু পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীরা করে থাকেন। কিন্তু কেন জানি না কোনো এক অদৃশ্য অঙ্গুলি হেলনে মুশকিলটা কোথায় জানো, এখন ওখানকার ওই ফেডারেশনের নাম দিয়ে আর যা কিছু হয়েছে সবকিছুর মধ্যে একটা রাজনীতি ঢুকে গেছে। বাম আমলেও ছিল, কিন্তু এতটা প্রকট ছিল না একদম। যাদের হাতে ওই ফেডারেশনের নেতৃত্ব দিয়ে পড়েছে, অন্যরা যারা ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি যোগাযোগ, তাদের বলতে একটু অসুবিধা আছে। কিন্তু এখন আমার যেহেতু ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি যোগাযোগ নেই, সাংবাদিকতার বাইরে দিয়ে, আমার বলতে অসুবিধা নেই। আমি শিরদাঁড়াটাকে সোজা রেখেই বলতে পারি, যারা দায়িত্ব এখন এসছেন আর কি নেতৃত্বের জায়গায়, পেছন থেকেও যারা আছেন, তারা তাদের সঙ্গে চলচ্চিত্রের কোনো সম্পর্ক নেই। এলাকার যে প্রভাব সেটাকে কাজে লাগিয়ে তারা ওই নেতৃত্বের জায়গাগুলো পান এবং তারা এক একটা নিয়ম কানুন চালু করেন। আজকে একটু আগেও আমি টিভিতে শুনলাম পরমব্রত বলছেন, রাজ চক্রবর্তী বলছেন, প্রসেনজিৎ বলছেন যে কি কারণে এই রাহুল যে ডিরেক্টর, রাহুল মুখোপাধ্যায়, তার বিরুদ্ধে কি ডিরেক্টরস গিল্ড থেকে চাপানো হয়েছিল এখনো পর্যন্ত পরিষ্কার নয়। সেখানে পরবর্তীকালে জানা গেল যে না, ডিরেক্টরস গিল্ড তার ভুল শুধরে নিয়েছেন, তারা ব্যাপারটাকে মেনে নিয়েছেন। কিন্তু
কোনো একটা, আবারও বলছি যে অদৃশ্য অঙ্গুলি হেলনে টেকনিশিয়ানরা কাজে যোগ দিলেন না। আরে এই চলচ্চিত্র শিল্প বলি আমরা, কিন্তু শিল্প হিসেবে তো এখনো স্বীকৃত নয়। ছোট্ট জায়গা, অনেক লড়াই করে বাংলায় প্রডিউসার পাওয়া একটা পরিচালকের মানে মাথার ঘাম ফায় ফেলে প্রডিউসার জোগাড় করতে হয়। পরিচালককে তার জন্য গল্প থেকে শুরু করে 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছরের একটা প্রস্তুতি থাকে। মাথার অনেক কাজ করতে হয়, কায়িক পরিশ্রমও অনেক করতে হয়, তবে কি একটা জায়গায় দাঁড়ায়। সেই জায়গাগুলো যদি এরকম অবস্থা দাঁড়ায়, সেটাও রাজ চক্রবর্তী বললেন যে বাইরে, সরি রাজ নয়, দেব, স্বয়ং দেব বলছেন যে বাইরে কি খবরটা যাচ্ছে, যে এখানে বাংলাদেশ থেকে বা আমাদের রাজ্যের বাইরে থেকেও কেউ যদি এখানে ফাইন্যান্স করতে আসেন, প্রডিউস করতে আসেন, এগুলো দেখে তো তারা পালিয়ে যাবেন। সুতরাং এত খারাপ অবস্থার মধ্যে এ ধরনের কাজগুলো কিন্তু মোটেই অনুচিত, উচিত নয়, একদমই উচিত নয়। সেটা পরিচালক গিল্ড স্বীকার করছেন, আর্টিস্টরা তো সবসময় সহযোগিতা করেন, প্রযোজকরাও কিন্তু আমি দেখেছি যে তাদের যে প্রাপ্য হয় টেকনিশিয়ানদের, তার বাইরে গিয়েও কিন্তু অনেক প্রযোজক অনেক রকম ভাবে সাহায্য করেন। এটা অস্বীকার করতে এই পারবে জায়গা না। থেকে বলছি যে সুজিত দা, আজকে বাংলা ছবির যা অবস্থা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যা অবস্থা, এই যে মানে এই যে অবস্থা, এই অবস্থার জন্য দায়টা কার, কিভাবে দেখছেন বিষয়টা? দেখো, দায়টা মানে হচ্ছে কি, যে একটা সময় যখন ছিল কাজের রমরমা, এতে লোকজন টেকনিশিয়ান কম ছিল, কিন্তু পরবর্তীকালে যখন কাজ কমতে শুরু করলো, টেকনিশিয়ানের সংখ্যা বাড়তে শুরু করলো। তোমাকে বলি, এমন একটা সময় গেছে, এখনো আছে কিনা আমি জানি না, কারণ সরাসরি এখন ফিল্ম লাইনের সঙ্গে আমার যোগাযোগ নেই, কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমাকে বলা হয়েছে যে গাড়ি যেটা নিতে হবে, 3টে গাড়ি মিনিমাম নিতে হবে আমার প্রডিউসারের যদি গাড়ি থাকে তা সত্ত্বেও। এবং সেখানকার আবার নিয়মটা ছিল, সেই 21 আইনের মতন একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে যে আপনি গাড়িটা পাবেন 12 ঘন্টার জন্য, কিন্তু গাড়ির ড্রাইভার হবে 10 ঘন্টার জন্য। ওই 10 ঘন্টার ওপর যদি ড্রাইভার কাজ করেন, তাকে মানে হাফ শিফটের পয়সা দিতে হবে। গাড়িটা আমি 12 ঘন্টা পাবো, তার মানে 10 ঘন্টা গাড়ি চালার পর 2 ঘন্টা আমাকে গাড়ি বসিয়ে রাখতে হবে, তার মধ্যে যদি বেশি কাজ করতে হয় তাহলে আমাকে অ্যানাদার হাফ শিফটের টাকা দিতে হবে। এইরকম তালে গোলে নানান রকম ভাবে কিন্তু এই আবদার একটা সময় গিয়ে অধিকারও দাঁড়িয়ে গিয়েছিল। এখনো বোধহয় সেইগুলোই চলছে। এর আগেও তুমি জানো যে বিদেশে একটা দল যাওয়ার ব্যাপার ছিল, সেখানে তারা আটকে গিয়েছিল এই প্রবলেমের জন্য। আরেকটা কথা তোমাকে আমি বলি, এটা বলছি তোমার 2011 শেষের দিকে বলি, একটা সময় ঠিক হয়েছিল যে বম্বের কিছু ছবি, আমার ক্ষেত্রে আমি জানি, আমার জানা একজন ডিস্ট্রিবিউটার, মানে ভিডিও ডিস্ট্রিবিউটার, তিনি মহাভারতের কপিরাইট কিনেছিলেন। মহাভারতের কপিরাইট কিনে সেটাকে উনি বাংলায় ডাব করে, আমি তখন চ্যানেল 10-তে কাজ করছি, ওই চ্যানেলে ওটা রবিবার দেখানোর ব্যবস্থা হয়েছিল। হঠাৎ করে এই ইউনিয়নের তরফ থেকে আমাদের চ্যানেল ঘেরাও করা হলো, বলা হলো যে ওই ডাব করা জিনিস দেখানো চলবে না, তাতে আমাদের বাংলার ক্ষতি হচ্ছে। সে সময় আমার মনে আছে যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দিয়েও তারা বলিয়ে নিয়েছিলেন এর বিরোধিতার করার কথা। কিন্তু মুশকিলটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে টেকনোলজি তো থেমে থাকার জায়গা নয়, একদম টেকনোলজি থেমে থাকবে না। সুতরাং যদি কোনো ভালো কাজ, সেটা বড় বাজেটের একটা মহাভারত তো আমরা এখানে তৈরি করতে পারবো না। বিআর চোপড়া যে মহাভারত বানিয়েছেন, সেটি আমরা এখন তৈরি করতে পারবো? কিংবা ধরো এখন যেগুলো ওই গ্রাফিক্স নির্ভর ছবি, এই কিছুদিন আগেও যেটা তোমার ছবিটা রিলিজ করলো কল্কি, আমরা কি একটা কল্কি বানাতে পারবো? ছবি ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু ওই বানাবার মতন আমাদের ছোট্ট রিজনাল যে মার্কেট, তাতে তো আমাদের জায়গা নেই। বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা সরাসরি ছবি দেখানোর ব্যবস্থা করতে পারি না। কথা চলছে এখনো ভাবে, কিন্তু সেটা প্রযোজ্য হয়নি। তাহলে একটা বড় দর্শক পাওয়া যেত, প্রডিউসাররা টাকা পেতেন, প্রযোজক পরিচালকরা বেশি পয়সা পেতেন,
একটা টেকনিশিয়ানরাও বেশি পয়সা পেতেন, কিন্তু সেটা আইনত হয়ে ওঠেনি প্রতিবেশী দেশের সঙ্গে, সেটা আমার কিছু বলার জায়গা নেই, কারণ সেটা একটা বৈদেশিক নীতি। কিন্তু এখানে বম্বেতে বা কিংবা সাউথ ইন্ডিয়ায় যদি খুব টেকনিক নির্ভর খুব ভালো রকমের বাজেটের কোনো ছবি যদি এখানে আসে, অধিকাংশ বাংলার গ্রামাঞ্চলের মানুষ হিন্দি ভোজেন না, যার জন্য একটি রাজনৈতিক দল হিন্দিতে ভাষণ দিয়েও মানুষ কথা বুঝতে পারিনি, তারা স্বীকারও করেছে সেই রাজনৈতিক দল যে হিন্দি কথা আমরা মানুষকে বোঝাতে পারিনি, এখনো আছে। সুতরাং সেই জায়গাগুলোকে যদি বাংলা ডাব করে দেখানো হয় তাহলে পরে তো কোনো অসুবিধা নেই, কেন বিজ্ঞানকে তো মানতেই হবে রে বাবা। একটা অর্থাৎ সময় বাম সরকার অর্থাৎ এখানে ছিল কম্পিউটার, এটাই ব্যাপার যে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি প্রযুক্তির সঙ্গে যতটা এগিয়ে যাওয়া প্রয়োজন, অর্থাৎ এখন কি হয়েছে যে এত প্রযুক্তি চলে এসেছে যে যে কাজটা হয়তো দেখা গেল যে 5 জন মিলে করতো, এখন সেটা 2 জন মিলে করা যায়। কিন্তু টালিগঞ্জে যে এই যে ইউনিয়ন, এই যে গিল্ড নামক যে একটা গেরো যেটাকে বলা যায়, এই গিল্ডের নামে যে দিনের পর দিন যে কিছু মানুষ তাদের নিজেদের সুবিধার্থে, তাদের নিজেদের আখের গোছানোর কারণে যে এই যে গিল্ডের মাথায় বসে থেকে যেভাবে বাংলা ইন্ডাস্ট্রি চরম ক্ষতি করে যাচ্ছে, সেটা কিন্তু আজ নয়, এর আগেও হয়েছে, পরপর এই ঘটনা ঘটেছে। যে আমাদের যেখানে প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের সঙ্গে যখন আমাদের একটা ভাষা এক, সমস্ত কিছু এক, সেই ছবি তারা এখানে শুটিং করতে এসছে, তাদেরকে বলা হচ্ছে যে বিদেশি, তাই তাদেরকে ডাবল পয়সা দিতে হবে। সেই জন্য 4 দিন এখানে শুটিং হয়েছে। যে ছবিটা চরকি ওটিটি, যেটা নিয়ে সমস্যা, সেই চরকি ছবি ওটিটির চরকির কাজ, অবশেষে এখান থেকে 4 দিন ডবল পয়সা দিতে হয়েছে, অর্থাৎ ডাবল পারিশ্রমিক তাদের দিতে হয়েছে, দিয়ে সেখান থেকে এই ছবি তুলে নিয়ে গিয়ে বাংলাদেশে শুট করানো হয়েছে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপরে এই যে সিনে টেকনিশিয়ান যেটা রয়েছে অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া নামে যে একটা এই যে কি বলবো, গিল্ডের নামে একটা রাশভারী নাম, এবং তার পেছনে তাদের মাথায় যারা বসে আছে, তাদের অঙ্গুলি হেলনে বাংলা ইন্ডাস্ট্রি, বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রি দিনের পর দিন যেভাবে ক্রমশ পিছোচ্ছে, আমরা দেখছি যে আজকে সাউথের ফিল্ম বা অন্যান্য স্টেটের যে ছবি যেভাবে রমরম করে চলছে, সেখানে বাংলা ছবির, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। সেই জায়গা থেকে যেখানে এটা অস্বীকার করার জায়গা নেই, সরকার কিন্তু ক্ষমতায় আসার পরে এই সরকার, তৃণমূল সরকার কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে, টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু তারা প্রায় সাজিয়ে দিয়েছে যাতে ফিল্ম ইন্ডাস্ট্রি ভালোভাবে চলে। কিন্তু তাদের পেছনে এই যে যারা বসে রয়েছে, তারা কিন্তু তাদের অঙ্গুলি হলো যেভাবে দিনের পর দিন ফিল্ম ইন্ডাস্ট্রির যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতির দায় কি তারা নেবেন আগামী দিনে? যদি প্রডিউসাররা মুখ ফিরিয়ে তো অলরেডি নিয়েছেন, এখন প্রডিউসার পাওয়া সত্যি দুষ্কর। আগে যে ছবি ছিল, হ্যাঁ, সেই জায়গা থেকে এখানে তোমাকে আমি আরেকটা কথা বলতে চাই তোমার অনুমতি নিয়ে, সেটা হচ্ছে ছবি শুধু তৈরি হলেই তো হলো না, এক্স্যাক্ট ছবিটা তো বিপণন করতে হবে, ডিস্ট্রিবিউশন করতে হবে, হলে রিলিজ করতে হবে। তুমি বললে যে একটু আগেই যে মানুষ আজকাল হলে গিয়ে দেখছে না, মোবাইলেতে ছবি দেখে নিচ্ছে, টিভিতে বসে ছবি দেখে নিচ্ছে, কিন্তু আমি ছবি দেখতে কিন্তু হলেতেই যাই, কেন হলটা অন্ধকার হবে, তার যে একটা মায়া তৈরি হবে, তার মধ্যে আমার কমিটমেন্টটা, আমার নিজের কনসেন্ট্রেশনটা দিতে পারবো ছবির ওই বড় পর্দায়, সেই অনুভূতিটা আমি কিন্তু আমার মোবাইলে পাবো না, টিভিতে পাবো না, আমি কিন্তু হলে গিয়ে ছবিটা দেখে থাকি। কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে হলও তো নেই, একটা বড় কয়েকটি গোষ্ঠী ছাড়া বাকি হল পাওয়া মাঝারি এবং ছোট প্রডিউসারদের পক্ষে দুঃসাধ্য ব্যাপার। তারা যতই ভালো ছবি তৈরি করুন না কেন, হলে রিলিজ করবে না, যদি হলে রিলিজও করে তাকে একদম 1 সপ্তাহের মাথাতে তাকে জোর করেও তুলে দেওয়া হয়, এই ঘটনাও এখানে ঘটে। তাহলে প্রযোজকরা যে সাহস নিয়ে যেভাবে ছবি তৈরি করছেন, টাকা ইনভেস্টমেন্ট করছেন, আরে বাবা এটাও তো একটা শিল্প, একটা ইন্ডাস্ট্রি, স্বীকৃত হোক আর অস্বীকৃত হোক,
ইন্ডাস্ট্রি তো, আর সেই ইন্ডাস্ট্রি তো আর লোহা লক্করের ইন্ডাস্ট্রি নয়, একটা শিল্পের ইন্ডাস্ট্রি। এর মধ্যে কিন্তু বৌদ্ধিক চেতনার একটা মূলধন এখানে লাগানো হয়, শুধু যন্ত্রপাতি দিয়ে হয় না, বা কায়িক পরিশ্রম করার লোকজনদের নিয়ে হয় না। এখানে কিন্তু বৌদ্ধিক চেতনার একটা ব্যাপার আছে, সেটা তৈরি করতে হয়, তার উপরে শিল্পটা গড়ে ওঠে। কিন্তু সেখানে যদি প্রতি মুহূর্তে এইরকম যদি ছড়ি ঘোরানোর ব্যাপারটা থাকে, তাহলে যারা শিল্পী মানসিকতার পরিচালক এবং অভিনেতা অভিনেত্রী, এরা তো নিজেদের পুরোপুরি উজাড় করে দিতে পারবে না। কেন সব সময় মনে হবে সেই আসছে শ্রাবণ মাস, কি জানি কি হয়, কি জানি কি হয়, কি জানি একদম কি হয়। একদম 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 ঠিক। এই অবস্থার যাই হোক, মধ্যে বাংলা শিল্প যেমন রিলিজের ব্যবস্থা করতে হবে, সেই জায়গাগুলো আমরা করে উঠতে পারছি না। সেখানে একদম আমরা কোনো সেটাই, মানে প্রতিবাদ নেই, এই যে বাংলা নেই, ফিল্ম ইন্ডাস্ট্রি যা দেখাতেই অবস্থা, হবে, সেটা নিয়ে ব্যাপার নেই। আমরা একদম কিন্তু এই পরিচালক প্রযোজকদের ওপর এবং এই অভিনেতা অভিনেত্রীদের ওপর, আজকেই বলো না যে কাজটা আটকে গেল, তাতে প্রযোজকের তো অনেকগুলো টাকা ইনভেস্টমেন্ট হয়ে রয়েছে। বলে দিত দুদিন আগেই যে না আমরা আসবো না, করতো না। ঠিক কথা বলেছে পরমব্রত, ঠিক কথা বলেছে রাজ চক্রবর্তী, যে আমরাও সোমবার থেকে কাজ বন্ধ করে দেখতে চাই যে পরিচালক ছাড়া হয় কিনা। আরে সাইকেলের দুটো তো চাকার মতন, পরিচালক অভিনেতা এই শিল্পী গোষ্ঠী একটা আলাদা, আর টেকনিশিয়ান যারা কাজ করছেন তারা এই দুটো চাকা না ঘুরলে সেই স্বামী স্ত্রীর সম্পর্কের মতো, নারী পুরুষের সম্পর্কের মতন এই ইন্ডাস্ট্রি টিকতে পারে না। সেখানে যদি ইগো কাজ করে, সেটা যদি আমরা জোর করে চাপাতে চাই আমার রাজনৈতিক ক্ষমতাটাকে অবলম্বন করে, তুমি লক্ষ্য করে দেখো না, আমি তোমাকে অ্যাডভান্স বলে দিচ্ছি, সোমবার থেকে ওনাদের মানে পরিচালকদের যদি কাজ বন্ধ হয়, তাহলে পরে দেখবেন শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে এটার নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। তাহলে মুখ্যমন্ত্রীর কি আর কাজ নেই যে এইগুলো মেটাতে মুখ্যমন্ত্রীকে সময় দিতে হবে? একদম। আমরাও তাই বলছি যে সরকারের আন্তরিকতা থাকলেও কিছু মানুষের জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে প্রযুক্তির বাংলার সঙ্গে বদনাম, সঙ্গে, বাংলার হ্যাঁ, বদনাম হচ্ছে। প্রযুক্তির সঙ্গে সঙ্গে এগিয়ে যাওয়ার কথা, সেখানে ক্রমশ পিছিয়ে হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এবং এই জন্য দায় কার, সেটা সরকার নিশ্চয়ই ভেবে দেখবে। এবং আবারও বলছি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাতে এই যে মানে পুরো জিনিসটা শুধু আহ, 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 প্রযোজক বা পরিচালক নয়, বা অভিনেতারা নয়, টেকনিশিয়ান যারা, তাদেরকেও কিন্তু আন্তরিক হতে হবে। যদি আন্তরিক না হয়, একে অপরের যে মিশেল, সেটা না হলে সেই ছবি ভালোভাবে তৈরিও হবে না, এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যে তিমিরে ছিল তার থেকে আরো ক্রমশ তলিয়ে যাবে। আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক। ধন্যবাদ একদমই সুমিতা, ধন্যবাদ একদম। আপনাদের। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।